ওয়েলকাম টু দ্য প্রজেকশনিস্ট। শিক্ষা, কল্পনা আর বিনোদনের এক নতুন জগতে স্বাগত, যেখানে রূপকথার গল্পের ছোঁয়ায় বিজ্ঞানের জটিল বিষয়গুলো উপস্থাপিত হয় সহজ আর বোধগম্যভাবে। তাই বসে পড়ুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এপিসোড শুরু করা যাক। বিজ্ঞান আজ রকেট বানায়, মহাকাশে যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভবিষ্যৎ গড়ে। কিন্তু একবার কি ভেবে দেখেছ এই অসাধারণ যাত্রা শুরু হয়েছিল কবে? না, কোনো বিশ্ববিদ্যালয় থেকে না, কোনো গবেষণা ল্যাব থেকেও না। এর শুরু হয়েছিল একটা আগুনের ঝলকানি থেকে, একটা বিস্ময় থেকে, একটা প্রশ্ন থেকে। এটা কি, কেন, কিভাবে? আজকে আমরা শুরু করছি এমন এক যাত্রা যা শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে, যেখানে মানুষ ছিল পশুর মতো, কিন্তু শুধু একটা জিনিস তাকে আলাদা করেছিল: জিজ্ঞাসা। তোমাকে আমরা নিয়ে যাব সেই কুয়াশাচ্ছন্ন রাতে, যেদিন প্রথম মানুষ আকাশের তারা গুনেছিল। সেই দিনগুলোতে যখন আগুন ছিল ঈশ্বর, বজ্র ছিল অভিশাপ, আর প্রশ্ন করাটাই ছিল বিপজ্জনক। এই গল্প শুধুই প্রযুক্তির নয়, এটা এক একটা মানুষের গল্প, যারা সাহস করেছে ভাবতে, প্রশ্ন করতে এবং জবাব খুঁজতে। পৃথিবী ঘোরে সেটা বলায় বন্দী হয়েছে, কিন্তু থামেনি। এই ভিডিও একটা সময় যন্ত্র। তুমি আর আমি একসাথে যাব হাজার হাজার বছরের ইতিহাসে, আগুন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত। প্রতিটা অধ্যায়ে আছে বিস্ময়, যুদ্ধ, বিশ্বাসঘাতকতা, উদ্ভাবন আর মানুষ। এই গল্প বিজ্ঞানের, কিন্তু আরও বেশি গল্পটা মানুষের জ্ঞান পিপাসার। এই যাত্রায় আমরা দেখব কিভাবে আদিম আগুন থেকে শুরু হয়ে মানুষের প্রশ্ন ছড়িয়ে গেছে মহাকাশে, পারমাণবিক কণায়, মস্তিষ্কে ও ডিজিটাল জগতে। তুমি চিনবে সেই সব মানুষকে যারা তৈরি করেছে বিজ্ঞানের স্তম্ভ, আর্কিমিডিস থেকে নিউটন, গ্যালিলিও থেকে আইনস্টাইন, ম্যারি কিউরি থেকে টেসলা এবং আরও শত শত বিস্ময়কর মস্তিষ্ক। তুমি বুঝবে কিভাবে আমরা প্রাচীন ক্লাসিক্যাল ফিজিক্স থেকে আধুনিক কোয়ান্টাম মেকানিক্সের যুগে এসেছি, কিভাবে নিউরন, জিন, ফোটন, কোয়ান্টাম বিট সব একটার পর একটা আবিষ্কারের মাধ্যমে বদলে দিয়েছে আমাদের জীবন। এটা কেবল শিক্ষা নয়, এটা অভিজ্ঞতা, একটা গল্প যা জানলে তুমি শুধু বিজ্ঞান বুঝবে না, নিজের অস্তিত্বকেও নতুনভাবে অনুভব করতে পারবে। চলো শুরু করি এই অগ্নি থেকে শুরু হওয়া জ্ঞানের গল্প। এটাই ইতিহাসের পেছনে বিজ্ঞানের গল্প। এই হলো আমাদের গল্পের শুরু। সে ছিল এক শীতল রাত্রি, হাজার হাজার বছর আগের পৃথিবী। গুহার দেওয়ালে আগুনের ছায়া নাচছে, বাইরে বরফের হাওয়া, ভিতরে মানুষ একে অপরকে জড়িয়ে ধরে আছে, আর কেউ একজন তাকিয়ে আছে আগুনের দিকে, চুপচাপ। সে আগুন ছুঁয়েছিল, পুড়ে গিয়েছিল, ব্যথা পেয়েছিল, কিন্তু সবার চেয়ে আলাদা ছিল তার চোখ। কারণ সে শুধু ব্যথা পায়নি, সে প্রশ্ন করেছিল, এটা জ্বলে কেন? সেই মুহূর্তেই জন্ম নিয়েছিল বিজ্ঞান। না সূত্রে না, গবেষণাপত্রে না, জন্ম নিয়েছিল একটা সরল প্রশ্নে। কোটি কোটি বছর ধরে পৃথিবীতে জীব এসেছে, গেছে, কেউ আগুন জ্বালাতে পারেনি, কিন্তু হোমো স্যাপিয়েন্স, মানুষ, জ্বালাতে পেরেছিল। শুধু আগুন জ্বালানি নয়, সে আগুন দেখে বিস্মিত হয়েছিল। আগুন শুধু গরম করে না, আলো দেয়, জ্বালিয়ে ফেলে, আবার রক্ষাও করে। ভয়ঙ্কর কিন্তু দরকারি, ঈশ্বরের মতন। সে আগুনকে ভয় করেছিল, পুজো করেছিল, নিয়ন্ত্রণ করেছিল। এই আগুন থেকেই শুরু হয়েছিল একটা ভিন্ন পথ, বাঁচার জন্য লড়াই নয়, বাঁচার কারণ বোঝার পথ। মানুষ কেবল বাঁচেনি, মানুষ বুঝতে চেয়েছে। এই আগুনের চারপাশেই জন্ম নিয়েছে ভাষা, প্রতীক, গল্প। আর একদিন এই আগুনের আলোতেই মানুষ লিখবে সূত্র, আঁকবে সৌরজগৎ, তৈরি করবে রকেট। তখনও সে জানত না একদিন তার চিন্তাই হবে পরমাণু বোমার ভিত্তি কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান।
কিন্তু তখন সে শুধু আগুনকে দেখছিল আর ভাবছিল, এটা কি, কেন আমি এটা ব্যবহার করতে পারি? এই আগুনই ছিল প্রথম প্রশ্নের উত্তর খোঁজার শুরু। এটাই ছিল বিজ্ঞানের আগুন। মানুষ আগুন পেয়েছিল, খাদ্য রান্না করতে শিখেছিল, বন্যপ্রাণী তাড়াতে শিখেছিল, কিন্তু এর পর কি? সে তাকালো আকাশের দিকে। অজস্র তারা প্রতি রাতে একই জায়গায় ওঠে, একইভাবে নেমে যায়। তারা যেন কোনো রহস্যময় নিয়মে চলে। কেউ একজন ভাবল, আকাশে কি নিয়ম আছে? সেই নিয়ম খুঁজতে শুরু হয়েছিল জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস। সেই আদিম মানুষই প্রথম খেয়াল করেছিল পূর্ণিমা বারবার ফিরে আসে, সূর্য ওঠে পূর্বে, ডুবে যায় পশ্চিমে। সে খেয়াল করেছিল কিছু তারা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়, আজ যেটা আমরা বলি গ্রহ। সে লক্ষ্য করেছিল ঋতুর পরিবর্তন, ফসল ফলার সময়, বন্যা আসার সময় সব কিছুর সাথে আকাশের একটা সম্পর্ক আছে। তখন সে ক্যালেন্ডার বানাতে চেয়েছিল। সে গুনেছিল দিন, রাত, চাঁদের রূপ। এই জ্ঞান থেকেই জন্ম নিয়েছিল প্রথম বিজ্ঞান, পৃথিবী ও আকাশের সংযোগ বোঝার চেষ্টা। আদিম সভ্যতাগুলো, মেসোপটেমিয়া, মিশর, সিন্ধু উপত্যকা, তাদের ধর্ম আর বিজ্ঞান আলাদা ছিল না। তারা বিশ্বাস করত দেবতা আকাশে বাস করে, কিন্তু তারাই প্রথম মানুষ যারা তারা দেখে সময় গণনা করত। মেসোপটেমিয়ানরা বানিয়েছিল জিগুরাট, উঁচু টাওয়ার, যেখান থেকে তারা তারা দেখত। মিশরীয়রা বানিয়েছিল সঠিক ক্যালেন্ডার, 365 দিনের। তারা জানত নাইল নদীর বন্যা ঠিক কখন আসবে, আকাশ দেখে বুঝত। তারা বলতো সিরিয়াস নামের এক তারা উঠলেই শুরু হবে বন্যা। এই তারা দেখা, সময় গণনা, ঋতু চিহ্নিতকরণ, এইসবের মধ্যেই গড়ে উঠেছিল ধর্ম, কৃষি এবং বিজ্ঞানের প্রাথমিক ভিত্তি। আর এখান থেকেই মানুষ শিখে গিয়েছিল প্রকৃতিকে বোঝা যায় যদি খেয়াল করে, যদি প্রশ্ন করে। মানুষ যখন তারা দেখে সময় গুনতে শিখল, তখন তার একটা দরকার পড়ল, সংখ্যা। সংখ্যা মানে শুধু 1, 2, 3 না। সংখ্যা মানে কতদিন পর পূর্ণিমা আসে, কতটা জমি চাষ হলো, কতটা শস্য লাগানো যাবে। এভাবেই জন্ম হলো পরিমাপ আর গণিতের। মেসোপটেমিয়ায় মানুষ প্রথম লিখেছিল সংখ্যা। তাদের লেখা ছিল কিউনিফর্ম নামের অদ্ভুত এক স্ক্রিপ্ট। তারা গুনতে শিখেছিল 60 ভিত্তিক সংখ্যা দিয়ে, যেটা আমরা আজও ব্যবহার করি। 60 সেকেন্ডে 1 মিনিট, 360 ডিগ্রির বৃত্ত। তারা বানিয়েছিল মাল্টিপ্লিকেশন টেবিল, স্কোয়ার রুট টেবিল, হ্যাঁ, প্রায় 4000 বছর আগে। মিশরীয়রা ছিল আরও প্র্যাকটিক্যাল। নাইল নদী প্রতি বছর প্লাবিত হতো, জমির সীমা ভেসে যেত। তখন জমি মাপার দরকার হতো, এই জমিটা কার, কতটা। এভাবেই তারা জ্যামিতি আবিষ্কার করল। জিও মানে পৃথিবী, মেট্রি মানে পরিমাপ। তাদের পাইথাগোরাসের থিওরেমের ধারণাও ছিল, যদিও তারা কখনো সেটা ফর্মালাইজ করেনি। তারা জানত এক কোণ যদি 3, 4 হয়, তাহলে তৃতীয় পাশ 5 হবে। এভাবেই শুরু হয় গণিতের ব্যবহার। সময়, জমি, শস্য, কর, এমনকি জ্যোতিষের জন্য। প্রাচীন চীনে, মিশরে, ভারতেও গণিত ছিল দৈনন্দিন জীবনের অংশ। ভারতে শূন্যের ধারণা এসেছিল, আরবরা সেটা ছড়িয়ে দেয় ইউরোপে। আরব গণিতবিদ আল খোয়ারিজমি থেকে এসেছে অ্যালগোরিদম শব্দটি। এই গণিতই আজকে রকেট বানায়, আইফোন চালায়, ব্ল্যাক হোল মডেল করে। তবে শুরুর দিকে সব গণিতই ছিল বাস্তব সমস্যার সমাধান, কোনো অ্যাবস্ট্র্যাক্ট বিউটি না। মানুষ তখনও জানত না যে গণিত একদিন মহাবিশ্বের ভাষা হয়ে উঠবে। এটা ছিল একটা টুল, প্রকৃতিকে মাপার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। তবে একটা সময়ের পর কিছু মানুষ শুধুমাত্র গণনা বা জমি মাপাই সীমাবদ্ধ থাকেননি। তারা ভাবতে শুরু করল, গণিতের পিছনে আসলে কী লুকানো আছে। প্রাচীন গ্রিসে এই ভাবনাটা একদম আলাদা রকমের বিস্ফোরণ ঘটালো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। থ্যালেস ছিল প্রথম দার্শনিকদের একজন। সে বলল, প্রকৃতি বোঝার জন্য যুক্তি আর প্রমাণ দরকার। এটাই ছিল গণিতের জাদু।
তার ছাত্র পাইথাগোরাস বলল, সব কিছু সংখ্যায় প্রকাশ করা যায়। সে শুধু গণিত শেখাতো না, একটা ধর্মীয় সম্প্রদায় চালাতো যেখানে গণিত ছিল ঈশ্বরের মতো। তারা বিশ্বাস করত সংখ্যা হচ্ছে সব কিছুর ভিত্তি, সঙ্গীত, নক্ষত্র, সৌন্দর্য, সব কিছু। কিন্তু এরপরই আসে এক বিশাল শক। তারা যখন প্রমাণ পেল যে √2 একটা ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা যায় না, মানে এটি অমূলত সংখ্যা, তাদের বিশ্বাস ভেঙে পড়ে। এই আবিষ্কার ঘটে খ্রিস্টপূর্ব 5ম শতকের শুরুর দিকে, কারণ তারা ভাবত সবকিছু অনুপাতে প্রকাশযোগ্য। এই শক ছিল গণিতের ইতিহাসে এক বিরাট মোড়, কারণ তখন থেকেই গণিত হয়ে উঠতে শুরু করেছে আরও গভীর, আরও বিমূর্ত। এরপরে আসে প্লেটো। তিনি বললেন, প্রকৃত বাস্তবতা হলো চিন্তার জগতে, যেটা আমরা ধারণা দিয়ে বুঝি। তার মতে গণিত হলো সেই সত্যের দরজা, যেটা অনুভব নয়, যুক্তি দিয়ে ধরা যায়। তারপর খ্রিস্টপূর্ব 300 বছর আগে ইউক্লিড তৈরি করলেন এক বিস্ময়কর বই, এলিমেন্টস। এটা ছিল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে দীর্ঘকাল প্রভাব বিস্তারকারী গণিত বই। ইউক্লিড বললেন, আমি কিছু স্বীকার করব, তারপর কেবল যুক্তি দিয়ে সব কিছু প্রমাণ করব। এই চিন্তাধারাই আজকের আধুনিক গণিতের ভিত্তি। ইউক্লিডের পর অনেক বছর ধরে গণিত ছিল মূলত জ্যামিতিক ধারণার ভেতর সীমাবদ্ধ। মানুষ রেখা, কোণ আর ত্রিভুজ নিয়ে ভাবত। কিন্তু ধীরে ধীরে প্রশ্ন উঠল, সংখ্যা নিয়ে আরও গভীরে ভাবা যায় না? খ্রিস্টপূর্ব 3য় শতকে আর্কিমিডিস দেখালেন কিভাবে জ্যামিতিকে ব্যবহার করে জটিল সমস্যার সমাধান করা যায়। সে এমন গণনা করল যা ভাবতেই অবাক লাগে, যেমন বৃত্তের পরিধি হিসাব করা, ধ্রুবক পাই বা পাইয়ের মান বের করা। এরপর শত শত বছর পার হয়ে যায়। মধ্যযুগে, ইসলামিক স্বর্ণযুগে বাগদাদ, দামেস্কো, কায়রো এই শহরগুলোতে আবার গণিতের আলো জ্বলে ওঠে। খ্রিস্টীয় 9ম থেকে দ্বাদশ শতকের মধ্যে মুসলিম গণিতবিদ যেমন আল খারিজমি গণিতকে এক নতুন দিকে নিয়ে গেলেন। তিনি আলজেব্রা শব্দটার জন্ম দিলেন। তার বই থেকে এসেছে আমাদের অ্যালগোরিদম শব্দটাও। এই যুগে সংখ্যা পদ্ধতি, সমীকরণ আর বিশ্লেষণ অনেকটাই আধুনিক রূপ পায়। চলুন এগিয়ে যাই ইতিহাসের পরবর্তী অধ্যায়ে। ইসলামিক স্বর্ণযুগের আলো ধীরে ধীরে ইউরোপে ছড়িয়ে পড়তে শুরু করে। খ্রিস্টীয় দ্বাদশ থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যে এই জ্ঞান ইউরোপে অনুদিত হয় আরবি থেকে ল্যাটিনে। এই অনুবাদ আন্দোলনের মাধ্যমেই ইউরোপ চিনতে শুরু করে গ্রিক ও ইসলামিক গণিতবিদদের কাজ। তারপর আসে ইউরোপের রেনেসা যুগ। খ্রিস্টীয় 5দশ শতকে গণিত আবার হয়ে ওঠে সভ্যতার কেন্দ্রবিন্দু। ঠিক এই সময় খ্রিস্টীয় 1545 সালে ইটালিয়ান গণিতবিদ জেরোলামো কার্ডানো লিখলেন ইতিহাসের প্রথম অ্যালজেব্রা বই, আর্স ম্যাগনা, যার অর্থ মহান শিল্প। এই বইয়ে 3টে ডিগ্রি সমীকরণের সমাধান ছিল, যেটা সে যুগে ছিল অবিশ্বাস্য। এরপর একের পর এক গণিতবিদ উঠে এলেন। রেনে দেকার্ত, যিনি সমন্বয়ে জ্যামিতি সূচনা করলেন। তার কনসেপ্টে রেখা আর সংখ্যাকে একত্রে দেখা সম্ভব হলো। দেকার্ত দেখালেন অক্ষ বরাবর বিন্দু নির্ণয় করে গাণিতিক রূপে জ্যামিতি বোঝানো যায়। এটাই আজকের গ্রাফ, কোঅর্ডিনেট আর ফাংশনের ভিত্তি। ইতিহাসের এই নতুন অধ্যায়ে বিজ্ঞান ও গণিতের জগতে উত্থান ঘটায় এক বিপ্লব। খ্রিস্টীয় 16 শতকের শুরুতে জোহানেস কোপার্নিকাস এলেন, যিনি সূর্যকেন্দ্রিক জগৎবিজ্ঞানের পথিকৃৎ। তার তত্ত্ব বদলে দিল মানুষের মহাবিশ্বের ধারণা। পৃথিবী আর সূর্যের কেন্দ্রবিন্দু নয়, বরং সূর্য কেন্দ্র। এই ভাবনাটি বিপ্লবী ও বিপদসংকুল। ইতিহাস যখন ইউরোপের এক নিঃশব্দ সন্ধ্যায় হেঁটে চলেছে, তখন এক মানুষ দূরবীন চোখে তুলে তাকালো আকাশের দিকে। তার নাম গ্যালিলিও গ্যালিলি। সময়টা 1609 সাল, স্থান ইটালির ভেনিস। রাতের আকাশ ঝলমল করছে তারায়, কিন্তু গ্যালিলিও জানে এই তারা শুধু আলো নয়, এরা প্রমাণ, এরা তথ্য। তিনি প্রথম নিজের হাতে বানালেন এমন টেলিস্কোপ যা দিয়ে আকাশকে আগের চেয়ে 10 গুণ বড় করে দেখা যায়। আর তখনই শুরু হয় মানব ইতিহাসের এক দৃষ্টির বিপ্লব। তিনি দেখলেন চাঁদ সমান ও মসৃণ নয়, সেখানে রয়েছে গিরিখাত, পর্বত, অন্ধকার দাগ। তিনি দেখলেন বৃহস্পতির চারপাশে ঘুরছে 4টি চাঁদ। তিনি বুঝলেন পৃথিবী যদি সব কিছুর কেন্দ্র হয়, তাহলে বৃহস্পতির চারপাশে কি করে কিছু ঘোরে। এতদিন যে পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব ছিল ধর্মগ্রন্থের মানদণ্ড,
তা ধসে পড়ল তার অবজারভেশনে। তখনকার পৃথিবীতে বিজ্ঞান মানেই ছিল ঈশ্বরের ইচ্ছা বোঝা, কিন্তু গ্যালিলিও বললেন বিজ্ঞান মানে প্রশ্ন করা, মেনে না নিয়ে যাচাই করা। চার্চ থেমেছিল না, তারা ডাকলো গ্যালিলিওকে, চাপ দিল এই কথা ফিরিয়ে নিতে। এক সাদা পোশাকে বুড়ো বিজ্ঞানী, চুল সাদা, দাঁড়িয়ে আছে ধর্মীয় আদালতের সামনে। তার কাছে চাওয়া হলো নিজের কথাকে মিথ্যে বলে স্বীকার করে নিতে। তিনি বললেন, আমি ভুল বলেছি। আদালতের সামনে মাথা নিচু করলেন, কিন্তু ফিরে যাবার সময় খুব নিচু স্বরে ফিসফিস করে বললেন, এপ্পুর সি মোভে, তবুও পৃথিবী ঘোরে। এই একটা বাক্যে ধ্বনি তুলে গ্যালিলি ছুড়ে দিলেন এক কাঁপুনি গোটা সভ্যতায়। তারপর তাকে গৃহবন্দী করে রাখা হয় জীবনের শেষ দিন পর্যন্ত। একজন মানুষ, তার দূরবীন আর তার প্রশ্ন, বাকি জীবন কাটিয়ে দিলেন একটা ঘরের ভেতরেই। কিন্তু বাইরে তার চিন্তা ছড়িয়ে পড়ল শহর থেকে শহরে, মহাদেশ থেকে মহাদেশে। বিজ্ঞান এখন শুধু জ্যোতিষবিদ্যার খাতা নয়, এটা হয়ে উঠছে বিদ্রোহ, মুক্তি, মুক্ত চিন্তা। গ্যালিলিও হয়ে গেলেন এক প্রতীকের নাম, যিনি দেখালেন সত্যকে চাপা রেখে যাওয়া যায় না। তার মৃত্যু হলো, কিন্তু তার দেখা দূরবীনটা পড়ে থাকল ইতিহাসের মঞ্চে। গ্যালিলিও গ্যালিলাইর যুগ কেটে গেছে, কিন্তু তার রেখে যাওয়া সাহস আর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তখনই একটা স্রোতের জন্ম দিয়েছিল। এই স্রোতের প্রভাবেই উঠে আসেন আরও কিছু পথপ্রদর্শক মনীষী। প্রথমেই বলি ইয়োহানেস কেপলারের কথা। তিনি ছিলেন গ্যালিলিওর সমসাময়িক, কিন্তু তার গবেষণার গভীরতা ছিল একেবারে ভিন্ন ধরনের। গ্যালিলিও যেখানে টেলিস্কোপ হাতে আকাশের দিকে তাকাচ্ছিলেন, কেপলার সেখানে চোখ রাখলেন গ্রহগুলোর কক্ষপথে। আবিষ্কৃত হল সেই বিখ্যাত কেপলারের 3টে সূত্র, যা দিয়ে ভবিষ্যতের মহাকর্ষবাদের ভিত্তি তৈরি হয়ে গেল। এরপর এলেন রেনে দেকার্তের সমসাময়িক ব্লেজ প্যাসকাল। মাত্র 16 বছর বয়সে প্যাসকাল একটি জ্যামিতিক তত্ত্ব প্রমাণ করলেন। এরপর তৈরি করলেন বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর, প্যাসকালিন। তিনি দেখালেন কিভাবে গণনা মানুষের হাতে নয়, মেশিনেও হতে পারে এক ধারণা, যা আজকের কম্পিউটিং আর অটোমেশন যুগের জন্মদাতা হয়ে উঠল। এরপর বলতেই হয় পিয়ের দ্য ফেরমার কথা, যেই মানুষটি আদালতে চাকরি করতেন কিন্তু শখে গণিত নিয়ে খেলতেন। একদিন একটি বইয়ের পাশে ছোট করে লিখে ফেললেন, আমি একটা আশ্চর্য সমাধান পেয়েছি, কিন্তু এই বই এই সমাধান রাখার জন্য ছোট। এই এক লাইন থেকেই জন্ম নিল গণিত ইতিহাসের সবচেয়ে রহস্যময় ধাঁধা, ফেরমার শেষ উপপাদ্য, যার সমাধান খুঁজতে লেগে গেল 350 বছর। এই সময় গণিত আর বিজ্ঞান শুধু গবেষণার বস্তু নয়, বরং এক প্রকার কল্পনার মহাযাত্রায় পরিণত হচ্ছিল। এক একটা তত্ত্ব যেন ভবিষ্যতে জানালায় উকি দিচ্ছে। আর তখনই পৃথিবী প্রস্তুত হচ্ছিল এক পরবর্তী বৈপ্লবিক নামের জন্য। একজন যুবক, যিনি প্লেগ মহামারীর কারণে বিশ্ববিদ্যালয় থেকে ফিরে গিয়েছিলেন নিজের গ্রামে, সেখানে বসেই মাথায় আসছিল এমন সব ধারণা যা শুধু গণিত নয়, বদলে দেবে পুরো বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি। তোমরা হয়তো ইতিমধ্যে বুঝে গিয়েছ নামটা কি। এই নামটা আমরা রাখছি পরবর্তী পর্বের জন্য। সেখানে আমরা প্রবেশ করব ইতিহাসের মোড় হারানো সবচেয়ে চমকপ্রদ অধ্যায়, যেখানে একটা আপেল পড়ে যাওয়া বদলে দেয় পুরো বিশ্বের ইতিহাস। Thanks for watching.